পড়ায় আদনান প্রচুর ব্যথা পেয়েছে। একে তো জোরে সোরে ধাক্কা দিয়েছে, এখন পাটাই মনে হয় ভেঙে দিয়েছে। ইলমা মুখে হাত দিয়ে বলে, সরি, দেখিনি। আদনান রক্তচক্ষু করে নেয়, গরুগম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলে, বালের দুটো চোখ নিয়ে ঘুরে, জলজান্ত মানুষ চোখে লাগে না? 1.5 ফুট উচ্চতার লিলিপুট একটা বই নিয়েছে 2.5 ফুট উচ্চতার। সর সামনে থেকে। আদনানের কথা ইলমার মন খারাপ হয়ে যায়। মুহূর্তেই চোখ মুখের ভাবের পরিবর্তন আসে। আদনান ইলমার মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলে না। ইলমার বইগুলো উঠিয়ে নেয়। আদনান খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ভেতরে পা রাখতে আগমন হয় ফাতিহা এবং ফারিসের। ফারিস ইলমার হাতে এত বই দেখে এগিয়ে আসে, বইগুলো নিজের হাতে নিয়ে বলে, আরে পিচ্ছি, নিজে তো হাঁটতে পারছো না, আবার এতগুলো বই নিয়ে হেঁটে বেড়াচ্ছ। পাশ থেকে আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, এখানে এসে ওকে হাঁটতে দেখেছো? দেখোনি তো, তাহলে কিভাবে বললে ও হাঁটতে পারে না? আর ওকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? বিয়ে দিলে জামাইয়ের জীবন ধ্বংস করতে 2 দিনও লাগবে না। ইলমা ঠিক বুঝতে পারেনি আদনান জেউলে পুরে কথাগুলো বলছে নাকি তাদের দুজনকে অপমান করে। আদনানের কথায় ফারিস এগিয়ে এসে আদনানের হাতে বইগুলো ধরিয়ে দিয়ে বলে, এবার তুমি হেল্প করো। আদনান ইলমার হাতে বইগুলো ধরে দিয়ে কাট কাট গলায় বলে, শক্তি না থাকলে নায়ক সাজতে আসার কি দরকার? লিলিপুটের বই লিলিপুট নিজেই টেনে নেবে। মার খেতে আমার এত ঠেকা পড়েনি। ইলমা বিরক্ত হয়, কাকে শাসাবে ঠিক বুঝেনি, তবে রাগী কণ্ঠে বলে, হেল্প না করলে আমার কাজে ব্যাঘাত ঘটানোর কি দরকার ছিল? একে তো চোখের সমস্যা, মানুষ কাজ করছে সেটা না দেখে ধাক্কা দেয়া, দ্বিতীয়ত নায়ক সেজে হেল্প করতে এসে নাটক ক্রিয়েট করা, ফালতু চত্ব সব। ইলমা তেজের ঠেলায় ভারী বইগুলো নিয়ে হাঁটতে থাকে। আদনান ঝগড়ার তালে নিজের পায়ের ব্যথার কথা বেমালুম ভুলে গিয়েছে। সোফায় বসে তৃপ্তিকে বলে মলম ডলে দিতে। তৃপ্তি মলম এনে আদনানের মুখের উপর ছুরি মারে, তারা দেখিয়ে বলে, আমার কাজ আছে, নিজেরটা নিজে করে নাও। আদনান ধমকে বলে, চুপ, যেটা বলেছি সেটা করবি। ইলমার জন্য পায়ে ব্যথা পেয়েছো, এখন ইলমাকে বলো মলম মালিশ করে দিতে। তোর মতো কাঁচচোরাকে যে পাবে তার কপালে দুঃখ আছে। আদনানের কথা শেষ হতে ফারিস এসে সোফায় বসে তৃপ্তিকে আদেশ করে বলে, 1 গ্লাস পানি এনে দাও। তৃপ্তি যায় পানি আনতে। আদনান বিড়বিড় করে বকছে তাকে। তখন আগমন হয় ইলমার। ফারিস ইলমাকে দেখে বলে, মা, আমাদের পায়ে মলম লাগিয়ে দাও, তোমার জন্য বেচারা পায়ে ব্যথা পেয়েছে। কারো চোখের সমস্যার কারণে পায়ে ব্যথা পেলে আমি কেন পায়ে মালিশ করে দেব? আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, সারি, তোকে আমি বলেছি মলম মালিশ করে দিতে। ফারিস বলেছে, তার মানে তার দরকার। জিজ্ঞেস কর কোথায় কোথায় ব্যথা আছে, জানা হলে মলম মালিশ করে দে। তৃপ্তি পানি নিয়ে উপস্থিত হয় সেখানে। আদনানের কথার শব্দ করে হেসে দেয়। ফারিস থতমত খেয়ে চুপসে যায়। ইলমা হাতের কাছের কুশনটা নিয়ে আদনানের মুখ বরাবর ছুরি মারতে আদনানও কুশনটা হাতে নিয়ে ইলমার মুখ বরাবর ছুরি মারে। দুজনে ছোড়াছুড়ি খেলার মাঝে ফারিস পানি পান করে তৃপ্তির হাতে বোতলটা দিচ্ছিল। এমন সময় ইলমা তৃপ্তির হাত থেকে পানির বোতল ছো মেরে নিয়ে আদনানের কপাল বরাবর ছুরি মারে। তর্জনী উঁচু করে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলবে। আদনান পানির বোতল হাতে নিয়ে কপাল ডলতে থাকে। পানির বোতলটা বেশ জোরে পড়েছে। অনেকদিন পর ইলমার হাতে মারধর খাচ্ছে আদনান। সারা মাস ভালো থাকে, হুট করে সাপের মতো ফোঁস করে উঠে আর এটা ওটা আদনানের মুখের উপর ছড়ে মারে। আদনান পানির বোতল হাতে নিয়ে কপাল ডলে, রাগী কণ্ঠে ইলমাকে বলে, সাহস বেশি বেড়ে গেছে। তোর মুখ তুই সামলে রাখবি, উল্টোপাল্টা কথা বলবি না একদম। আরে তোমরা এইভাবে ঝগড়া শুরু করছো, তোমাদের এক কবরে মাটি দিলেও সেই ঝগড়াঝগড়ি করবে। ফারিসের কথা ইলমা বিরক্ত হয়। আদনান পুনরায় ইলমাকে শাসিয়ে বলে, তোর হাত পা মুখ সামলে রাখবি, না হলে খবর আছে। ইলমা জবাব দেয় না, সোজা নিজের রুমে চলে যায়। ঈশিতা এসে আদনান তৃপ্তিকে বকা দিয়ে বলে, টপিকটা পেলেই ঝগড়া শুরু করে দাও, কত কাজ বাকি, চোখেও লাগে না? পরিবারে কাজে ঝি থাকতে এত তাড়া দিচ্ছ কেন? আদনানের কথা ঈশিতা জবাব দেয়। কে? তৃপ্তি 32 পাটি দাঁত বের করে জবাব দেয়, মেয়ে লিচা। ও তো এক বই নিতে নিতে এই ঝামেলা কয়টা বাঁধালো। ঈশিতার কথায় আদনান হাসে। ফারিস চুপচাপ বসে আছে। তৃপ্তি হাসি থামিয়ে বলে, ওই সেরা, একদম পারফেক্ট কাজের ঝি। একটা কাজ করবে, 4-5টা ঝগড়া ঝামেলা বাঁধাবে, সাথে টুকটাক মারামারি ফ্রি। ওই মারটা সবসময় আমার কপালেই জুটে।
একদম ঠিক আছে। আদনানের কথা ঈশিতা ফটাফট জবাব দেয়। তৃপ্তি তাকায় ইলমার দিকে। সে চাদরে মুড়িয়ে নিজের জামা কাপড় নিয়ে বেরিয়ে রুম থেকে। বেচারির অবস্থা যায় যায় টাইপের। ইলমা জামা কাপড় সব কাঁধে নিতেই বুঝেছে বেশ ভারী। ঈশিতা এগিয়ে আসে ইলমাকে সাহায্য করতে, ইলমার থেকে চাদরে মোড়ানো পোটলা হালকা করে ধরতে। ইলমা সেটার ভর ছেড়ে দিয়ে হাঁফিয়ে কোমর হাত রাখে, যার দরুন ঈশিতা কাত হয়ে পড়ে যেতে নেয়। ইলমা তড়িঘড়ি তার হাত ধরে নেয়। অল্পের জন্য ঈশিতা বেঁচে গেছে। ফারিস ইলমার কাছে আসতে থাকে, তৃপ্তিও তাল মেলায়। তবে আদনানের চোখে মুখে বিরক্তি। ফারিস হাসি থামিয়ে ইলমাকে বলে, তুমি বসে রেস্ট নাও, শুধু শুধু কাজ করতে গিয়ে অন্য হাত পা কোমর ভাঙার ব্যবস্থা করার দরকার নেই। আমার বাবা আসলে তার থেকে হেল্প নেব। সবই কাজ চুরির ধান্দা। মনে হয় ওই অ্যাডভোকেটের জন্য কাজ রাখা হবে। এই চুপ! আমার কোনো কথা কাউন্ট করে কিচ্ছু বলবি না। গত কয় মাস যেভাবে ছিলি, বাকি মাস বা বছরও ওভাবেই থাকবি। ইলমার কথায় আদনান জবাব দেয় না। ইলমা তৃপ্তিকে সাথে নিয়ে নিজের জামা কাপড়ে পোটলা পোটলি নিয়ে বেরিয়ে যায়। আদনান ইলমা যাওয়ার দিকে তাকে সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। ফারিস আদনানকে পরখ করে, পিঞ্চ মেরে বলে, বেশি দূরত্ব হয়ে গেলে নাকি? খারাপ মানুষের ব্যাপারে অতিরিক্ত সুশীল সমাজের ভালো মানুষদের ভাবতে নেই, মাথা খারাপ হয়ে যাবে। তখন কনসার্ট মেয়ে মানুষের সাথে নাচতে গিয়ে তাদের কোমরে হাত রাখতে গিয়ে অন্য কোথাও হাত চলে যেতে পারে। এদিকে নতুন বাড়ির সামনের গেটের উপর খোদাই করে লেখা শেখ নিবাস। শেখ পরিবারের সবাই সেখানে শিফট হয়েছে 5 দিন হলো। বেশ কয়েকদিন গিয়েছে সব গোছানোর কাজে। ফারিসের সাথে ইলমার বিয়ে শাদী নিয়ে কথাবার্তা চলছে আড়ালে। এঙ্গেজড হলেও বিয়ে হতে দেরি আছে। ফারিস ইনান শেখকে আশ্বাস দিচ্ছে আজ হোক বা কাল ইলমাকেই সে বিয়ে করতে রাজি, অন্য কোথাও যাতে না দেখে। এসব কথাবার্তার মাঝে হুট করে একদিন দুজন মহিলা এবং একজন যুবক আসে শেখ নিবাসে। তারা এসেছে শেষ বিকেলে। সেই মানুষগুলো আর কেউ না, জয় আবরণ, সাহেলা পুষ্প এবং সোহেলি রহমান। 3 জন এসেছে শেখ পরিবারের মেয়ে দেখতে। হুটহাট আশায় অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে নিশিতা এবং ফরিদা পারভিন। যেহেতু এর আগে একবার ফারিসের জন্য মেয়ে দেখার উদ্দেশ্যে জয়দের বাড়িতে ফরিদা পারভিন এবং তৃপ্তির যাওয়া হয়েছিল, তারা পূর্ব পরিচিত ধরা যায়। জয় এসেই বিশাল লিভিং রুম পরখ করে। বাড়িটার প্রতিটা কোণা সুসজ্জিত। ইলমা, তৃপ্তি তারা রুমে। আদনান বাসায় নেই, দরকারে বাইরে গেছে। ইনান শেখ এবং তারেক মাহমুদ বাসায় ফিরেছেন জয়দের আসারই কিছুক্ষণ আগে। এখন জয়ের মা চাচির সাথে কথা বলছেন। ঈশিতা হরেক রকমের নাশতা এনে সাজিয়েছেন। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগে। বেশ খানিক সময় পেরিয়ে গেছে। জয় তার আম্মুকে চোখ দিয়ে ইশারা করছে ইলমার কথা তোলার জন্য। শায়লা, পুষ্প ছেলের ইশারা বুঝেন। এক কথা সে কথার মাঝে বলেন, আপনাদের বাড়ির মেয়েদেরকে দেখলাম না, কোথায় তারা? ইনান শেখ জবাব দেন, রুমে আছে। আসতে বলুন। নামাজ পড়া শেষ হলে ডাকবো, আপনি প্লিজ নাস্তা খান। বেশ মার্জিতভাবে বলা হয়েছে। জয় মেঝেতে নখ খুঁড়ছে। তার তর সইছে না কখন ইলমাকে দেখবে, বিয়ে শাদীর কথা পাকাপোক্ত করবে। সে খুব ভালো করে জানে ফারিসের সাথে ইলমার বিয়ের কথাবার্তা হয়েছে। এমনকি এটাও জানে আদনান ইলমাকে ভালোবাসে। সব জেনেই সে বিয়ের প্রস্তাব এনেছে। কখনোই ভাবেনি আদনানদের বাড়িতে তার আসা যাওয়া হবে। কিন্তু নিজের জেদ প্রতিশোধের তাড়নায় তাকে আসতেই হলো। জেদের বসে সে ইলমাকে বিয়ে করতে চাইছে যে কোনো মূল্যে। বিয়ে করবে, কয়েকদিন ইউজ করবে, এরপর কাবিনের টাকা ছুঁড়ে ডিভোর্স লেটার ধরিয়ে দেবে, শুধুমাত্র আদনানকে শিক্ষা দেওয়ার জন্য। ফারিসকে নিয়ে সে চিন্তা করছে না, একদম কুল। নিজের প্ল্যানিং সাকসেস না হওয়া পর্যন্ত জয়ের শান্তি নেই। বেশ খানিক সময় পেরিয়ে যাওয়ার পর ইনান শেখ ইলমার রুমে আসেন। ইলমার নামাজ শেষ করে বসেছিল মাত্র। ইনান শেখকে দেখে একগাল হেসে বলেন, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে আর তৃপ্তিকে দেখার জন্য দুজন এসেছে, লিভিং রুমে আসো। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির করে, জবাব দেয় না। ইনান শেখ মেয়ের দিকে তাকায়, ভালো মতো মেয়েকে পরখ করে বলেন, তোমার মন খারাপ? না। আহারে, আসো, চিন্তা করো না, তোমাকে বিয়ে দিচ্ছি না। ইলমা চুপ। ইনান শেখ মেয়েকে তাড়া দেন। ইলমা বাবার পেছন দিয়ে হেঁটে আসে। জয় ইলমাকে দেখে বসার জন্য জায়গা করে দেয়, কিন্তু ইলমা সেদিকে না তাকিয়ে তার বাবার পাশে বসে। সাহেলা, পুষ্প এবং সোহেলি রহমান এক সোফায়। ইলমাকে মাঝে বসার জন্য জায়গা করে দেন। ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে বসার জন্য। ইলমাও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। আশেপাশে চোখ বুলিয়ে তৃপ্তিকে খোঁজে। সে ফাইজার পাশে দাঁড়ানো।
জয় নড়ে চড়ে পুনরায় স্থির হয়ে বসে। কিছুক্ষণ পরপর ইলমার দিকে তাকাচ্ছে। শায়লা পুষ্প ইলমাকে বলেন, তুমি ভীষণ মায়াবী। ইলমা মাথা নাড়ায়। তখন শায়লা পুষ্প কথা তোলেন। আপনার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করতে চাই। ঠিক সে সময় মেন ডোর দিয়ে ভেতরে প্রবেশ করে আদনান। হাতের চাবের গোছা আঙুলের মাথায় নিয়ে ঘোরাচ্ছিল। শায়লা পুষ্পর কথা কর্ণকুহর হতেই ভ্রু কুচকে তাকায়। জয়কে দেখে দপ করে মাথায় আগুন ধরে যায়। তার উপর শায়লা পুষ্পর কথা তার মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট ছিল। জয় আদনানকে দেখে বাঁকা হাসে। সবার নজর আদনানের দিকে যায়। সে এগিয়ে আসে। ইনান শেখের চোখের দিকে তাকে জিজ্ঞেস করে। কি হচ্ছে এখানে? সবাই বিরক্ত হয়। তারেক মাহমুদ বলেন, অতিথি এসেছে দেখছো না? আদনান বাঁকা হেসে জয়ের দিকে তাকায়। ঠোঁট বাঁকিয়ে বলে, আরে নারী দরদি সমাজসেবক সদরঘাটের প্রেমিক নারীর জন্য বিয়ের প্রস্তাব এনেছে। মেশিন পাওয়ার কি লো হয়ে গেছে, সেজন্য বিয়ে শাদী করতে চাইছে। কথাটা বলে জয়কে উপর নিচ পরখ করে আদনান। ইনান সিং বিরক্ত হন। আদনানকে ধমকে বলেন, কোথায় কি বলতে হয় জানো না? বেয়াদব সব জায়গায় সব সময় খাটে না। ইনান শেখের কথা শেষ হতেই জয় বলে, আমার ব্যাপারে আজীবন বদনামি করে যেতে পারবি আর তুই কিছু। আদনান চোখ মুখ কঠোর করে নেয়। গৌরগম্ভীর কণ্ঠে বলে, আর কিছু কি? এগিয়ে যায় জয়ের দিকে। জয় দাঁড়িয়ে যায়। আদনান রক্তচক্ষু করে জয়কে বলেন, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। গেস্টদের সাথে কী রকম বিহেভিয়ার করতে হয় শিখিসনি? তোর পারিবারিক শিক্ষা এত নিচু জানা ছিল না। ছি। আদনান এগিয়ে আসে। জয়ের কলার চেপে ধরে বলেন, তোরটা এত ভালো, সেজন্য যেই মেয়ের বিয়ে ঠিক তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস। আদনানের কথা জয় হো হো করে হেসে ওঠে। ফিসফিস করে জবাব দেয়, সুযোগ সময় আসে না, যখন আসে সেটা কাজে লাগতে হয়। ইনান শেখ এগিয়ে আসেন। তারেক মাহমুদ আদনানকে জয়ের থেকে ছাড়িয়ে নেন। বাকিরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শায়লা পুষ্প আদনানকে দেখে বলেন। আদনান জবাব দেন। ইনান শেখ আদনানকে চোখ রাঙিয়ে বলেন, আপনাদের শিশুল পরিবারের ছেলে এত বিজ্ঞানও জানা ছিল না। বলার জন্য ধন্যবাদ। এখন আপনার সুশীল ছেলেকে নিয়ে আসতে পারেন। দেখলাম ছেলের ব্যবহার। থামবে তুমি? নাটক করবেন না। এদিকে আদনানের পাল্টা জবাবে তারেক মাহমুদ তাকে ঠেলে বিদায় করার জন্য উদ্বুদ্ধ হন। আদনান বাবার দিকে তাকায়। তারেক মাহমুদ ছেলেকে বলেন, ঝামেলা করে লাভ নেই। ইনানের চোখে তুমি কোনোদিন ভালো হতে পারবে না, আর ইলমাকেও পাওয়ার আশা ছেড়ে দাও। ওই শালি একটা নেমো খারাম, ওর বাপ একটা মাথা মোটা। চুপ, একটা কথা না। আদনানকে নিয়ে সরে আসতেই ইনান শেখ শায়লা পুষ্পের উদ্দেশ্যে বলেন, সরি, এই একটু ঘাড়টারা, কিছুই মুখে আটকায় না। বুঝেছি, এখন আসল কথায় আসি। শায়লা পুষ্পের কথা ইনান শেখ বলেন, আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না। আপনারা এসেছেন, আত্মীয়তা গ্রহণ করেছেন, খুশি হয়েছি। ইনান শেখের কথায় জয় জবাব দেয়, বিয়ে কেন দিবেন না? আপনারা না জেনে এসেছেন, আমার মেয়ে বিয়ে ঠিক। মুহূর্তেই জয় রেগে যায়। ইনান শেখের দিকে তাকিয়ে বলে, জয় আবারও নিজের ইচ্ছে পূরণের জন্য যেখানে পদধূলি দেয় সেখান থেকে খালি হাতে ফিরে না। ভালোই ভালোই রাজি হয়ে যান। জয়ের ব্যবহারে শায়লা পুষ্প ধমকে ওঠেন। জয় তার মাকে হাত বাড়িয়ে থামিয়ে দিয়ে ইনান শেখের দিকে তাকায়। ইনান শেখ জয়ের ব্যবহারে ক্ষুব্ধ হন। চোয়াল শক্ত করে বলেন, অনেক বলেছ, এবার আসতে পারো। থেমে, আপনাকে বলছি, ছেলেকে ভালোভাবে পারিবারিক শিক্ষা দিবেন। ছোটবেলায় শিক্ষা দীক্ষা কম পড়েছে, সেজন্য এমন বেয়াদব। জয় তেজ দেখিয়ে বলে, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করব আমি। আজব, বলছি তো মেয়ে বিয়ে দিব না। এভাবে কথা বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি। না, আপনার ধারণা নেই আমি ঠিক কি করতে পারি। এখন আমার বাড়ির চার দেওয়ালের বাইরে গিয়ে মুক্তি দাও। জয় ইলমার দিকে তাকায়। ইনান শেখকে বলে, রাজি হয়ে যাবেন, না হলে রাজি করানোর সকল উপায় আমার জানা আছে। জয় বেরিয়ে যায় তার মা চাচিকে নিয়ে। সোহিলের রহমান ভয়ে কিছুই বলেননি। শায়লা পুষ্প স্থান ত্যাগ করে জয়কে বকা শুরু করেন। জয় সেসব শুনেছে কিন্তু কোনো জবাব দেয়নি। জয়েরা চলে যেতেই আরেক ঝামেলা শুরু হয় ফাইজা এবং ইনান শেখের মাঝে। সেটাও ইলমাকে নিয়ে। এ নিয়ে ফরিদা পারভিন সহ ফাইজার সাথে তর্কাতর্কি করে।
ইলমা এসব কাণ্ড দেখে নিস্তব্ধ হয়ে যায়। সবাই যে যার মতো ঝগড়া করে নিজ নিজ রুমে চলে যায়। ইলমা লিভিং রুমে সোফায় বসে সবার যাওয়া দেখছে। এই বিয়ে নিয়ে এত ঝামেলা তার ঠিক সহ্য হচ্ছে না। একদিকে তার বাবা ফারিসের সাথে তার বিয়ে শাদীর ব্যবস্থা করছে, অন্যদিকে জয় করছে ঝামেলা, আরেকদিকে আদনান। সব মিলিয়ে নিজেকে ঠিক পাগল পাগল লাগছে। আদনান হুট করে তার সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এখনো স্পষ্ট বলছে না সে ইলমাকে চায় কি চায় না। যেখানে ভরসার হাত নেই সেখানে ইলমা তার বাবাকে জোর দিয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। অন্যদিকে সারা জীবন বাবার সব সিদ্ধান্ত মেনে নিয়ে এই অবধি এসেছে। সেখানে বিয়ে নামক পবিত্র বন্ধন নিয়ে বাবার মতের বিরোধিতা করতেই পারত যদি তার বাবার চোখে আদনান ন্যূনতম ভালো ছেলে হতো। আজীবন ঝুট ঝামেলা ঝগড়াঝাটি। মুখটা ভার করে সোফায় বসে আছে ইলমা। কিছুই ভালো লাগছে না। সামনের দিকে তাকিয়ে নিজের হাত দুটো মেলে ধরে, নিজের মুখে হাত বুলায়। সে তো দেখতে আহামরি সুন্দর না, তবুও কেন এত ঝামেলা তাকে নিয়ে? তৃপ্তি তার থেকে 1000 গুণ বেশি সুন্দর, কই তাকে নিয়ে তো এত ঝামেলা হচ্ছে না। ইলমার রুমে আসে, পড়ার টেবিলের সামনেই চেয়ার টেনে বসে। কিছুই ভালো লাগছে না। ফোন হাতে ফেসবুক স্ক্রল করছে। আদনানের ফেমাস আইডিটা ভিজিট করে। এই মুহূর্তে আর কমেন্ট সেকশনে যায়নি ইলমা। এমনিতেই মন খারাপ, তার উপর এসব রং বেরঙের কমেন্ট দেখার ইচ্ছে তার নেই। ইলমা ফোনে মগ্ন। তখন ইনান শেখ তার রুমে আসে। ইলমা উপস্থিতি টের পেলেও তাকায় না। ইনান শেখ এসে ইলমাকে বলে, এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না। বাবা প্লিজ, অনেক নাটক হয়েছে, আমি বিরক্ত হচ্ছি। একে তো আমার জন্য তোমাদের মাঝে দূরত্ব, তার উপর আমার জীবনে একটা না একটা ঝামেলা এমন ভাবে লাগছে যেন ইজাজের আম্মু আমার ব্যাপার নিয়ে তোমাকে কথা শোনাতে দুবারও ভাবতে হচ্ছে না তাকে। ওর কথায় কান দিও না। আজকে ওই জয় যে থ্রেড দিয়ে গেল, তুমি ভাবছো না ও তোমার ক্ষতি করতে দুবারও ভাববে না? রিল্যাক্স, আমি আসি তো তোমার পাশে। হ্যাঁ, 2 দিন পর কারো হাতে আমাকে তুলে দিবে, তার ভরসায় আমাকে বাইরে বেরোতে দিবে। আমি কারো ভয়ে গুটিসুটি মেরে নিজের সাথে বডিগার্ডের মতো কাউকে নিয়ে বেরোতে চাই না বাবা। আমি জয়ের নামে মামলা দেব। ওর বাবা এমপি আর তুমি অ্যাডভোকেট, ওদের সাথে ঝামেলা জড়ানোর মানেই হয় না আমি তোমার ক্ষতি হোক, সেটা চাই না। আচ্ছা বুঝলাম। কি আচ্ছা বুঝলাম? তুমি চিন্তা করো না। সরো, আমার কিছুই ভালো লাগছে না। তাহলে বাইরে সুইমিং পুলের সামনে আসেন আম্মাজান, পানিতে পা ভিজিয়ে গল্প করব। আপনাকে আমার উপলব্ধি জীবনের কিছু গল্প শোনাবো। ভালো লাগছে না অন্য সময়, তুমি যাও তো। ইলমা এক প্রকার তাড়িয়ে দেয় ইনান শেখকে। ইনান শেখও মেয়ের তাড়া খেয়ে বেরিয়ে যায়। ইলমার ইনান শেখকে তাড়ানোর মূল কারণ আদনানের মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। বহু মাস পরে এসেছে মেসেজ, কারণ অনেক মাস তাদের যোগাযোগ সাথে সামনাসামনি কথাবার্তা বন্ধ ছিল। বাড়ি শিফটের উছিলায় টুকটাক ঝগড়া হয়েছে। ইলমা মেসেজ সিন করে। আদনান এখানেও গালি দিয়ে লিখেছে, কিরে শাদি, শুনলাম ট্যাবলার সাথে তোর বিয়ে শাদি ঠিক? আজকে আবার তোর বিগ ফ্যান জয় আবরণ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কি লাগ তোর বাবা, আমার লাগ দেখ, একটাও বিয়ের প্রস্তাব আসছে না। আমাকে মেসেজ দিবি না? আচ্ছা মেসেজ দিব না, তবে একটা আইডিয়া দিই। লাগবে না। হ্যাঁ শাদি চুপ, ভাষা ঠিক করো। সেটা নিয়ে তোর ভাবতে হবে না। শোন, ট্যাপলা কিন্তু কনসার্টে মেয়েদের জড়িয়ে ধরে, আরও অনেক কিছু করে। তোর বাবাকে বল। আর কিছু? এই শালি, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, তো প্রমাণ গাল ঝুলিয়ে বসে থাকো। তুই বিয়েতে রাজি? আমার কোনো প্রেমিক পুরুষ নেই যে তার জন্য বিয়ে ভাঙবো। বেশ তো, শাদি মুবারক মিসেস। এদিকে টানা 4 দিন জয় ইনান শেখকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিয়েই চলেছে। এক এক দিন এক এক নাম্বার থেকে কল আসতেই থাকে। ইনান শেখ ভীষণ বিরক্ত জয়ের কাজকর্মে। যেখানে আদনানের মতো ছেলেকে মেয়ের পিছু ছাড়াতে কয়েক মুহূর্ত সময় লেগেছে, সেখানে জয় কোথাকারকে? জয়ের একটা ব্যবস্থা করবেন বলে ঠিক করেন ইনান শেখ। শুক্রবার দিন সকাল থেকে শেখ পরিবারের রান্না বান্নার আয়োজন চলছে। আজকে ফাতিহা ফারিস শেখ নিবাসে আসবে। ফারিস আসবে শুনে শেখ ইনানের মনটা ভালো হয়ে গেছে। ভাগিনার সাথে বসে 2 মিনিট আড্ডা দিলে এমনিতেই মন ভালো হয়ে যায়। ইনান শেখের কাছে ফারিস ভীষণ ভালো লাগার একজন মানুষ। নম্র, ভদ্র, গুরুজনদের সম্মান করে চলার ছেলে ফারিস। ঠিক দুপুরে ফারিস এবং ফাতিহা আসে শেখ নিবাসে। সবার সাথে কুশলাদি বিনিময় করে সোফায় বসে মা ছেলে দুজন। সাথে আছে ইনান শেখ এবং ফরিদা পারভিন। তাদের খোঁজ গল্পের মাঝে আদনান এবং তারেক মাহমুদ মসজিদ থেকে বাসায় এসেছে। আদনান ফারিসকে দেখে বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। ইনান শেখের দিকে তাকাতে দেখে উনি বেশ মনোযোগ সহকারে ফারিসের কথা শুনছেন।
আদনান এসে দাদির পাশে বসে। ফাতিহা আদনানকে দেখে বলে, কি খবর বাবা আদনান? আদনান মুচকি হেসে বলে, ভালো, আপনার? ভালো। আদনান কিচেনের দিকে তাকায়। তৃপ্তি এবং ইলমা খাবার টেবিল সাজানোর কাজেই ব্যস্ত, সেজন্য কিচেনে আসা যাওয়ার ভেতরে আছে। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে সবার সাথে খেতে বসে আদনান। ইলমা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।